আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের লক্ষ্য যদি হয় উচ্চতর গণিত বিষয়ে ১০০-তে ১০০ পাওয়া, তাহলে আজকের এই ভিডিওতে যা যা অঙ্কের কথা বলা হবে এগুলো যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্তে এনে ফেলতে পারেন, তাহলে আপনারা ১০০-তে ১০০ পাবেন ইনশাআল্লাহ। অবশ্যই এখানে শর্ত আছে, অঙ্কগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। উচ্চতর গণিত বিষয়ের তত্ত্বীয় অংশে ৭৫ নম্বর আর ব্যবহারিক অংশে ২৫ নম্বর, এই টোটাল ১০০ নম্বর। আজকের এই যে সাজেশনটা আমরা দিব, এটার নাম হচ্ছে রোড টু মিশন 100 সাজেশন, অর্থাৎ আমাদের লক্ষ্য ১০০-তে ১০০ পাওয়া। তো আমরা এখানের মধ্যে যেই অঙ্কগুলো দিয়েছি একেবারে ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, আপনারা জানেন যে আপনাদের এখন সংক্ষিপ্ত সিলেবাস ৮টা অধ্যায় রয়েছে। এই ৮টা অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে, এই সব কিছু খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আমরা প্রতিটা অধ্যায়ের প্রশ্নগুলোকে বিভিন্ন টাইপে বিভক্ত করেছি। তো আপনারা যদি এই অঙ্কগুলো এ টু জেড অঙ্কগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারেন, হয়তো হুবহু সংখ্যাটা মিলবে না, কিন্তু এই নিয়ম থেকে, এই টাইপ থেকে প্রশ্নগুলো হবে ইনশাআল্লাহ। তাই আশা করব আপনারা সবাই খুব ভালোভাবে এই অঙ্কগুলো আয়ত্ত করে ফেলবেন। আয়ত্ত করে ফেললে ১০০-তে ১০০ অর্জন করা সম্ভব, অসম্ভব কিছু না। সবার প্রথমে আপনারা জানেন যে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে সবার প্রথমে যেই অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা ৬টা টাইপে বিভক্ত করেছি। কয়টা টাইপে বিভক্ত করেছি? ৬টা টাইপে বিভক্ত করেছি। সবার প্রথমে যেই টাইপটা আমাদের সামনে আসবে, টাইপ 1। আমরা টাইপ 1-এ মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত প্রশ্নগুলোকে এই টাইপ 1-এর মধ্যে যুক্ত করেছি। এখানের মধ্যে যেই প্রশ্নগুলো আমরা দিয়েছি আপনাদের সুবিধার্থে, এই প্রশ্নগুলোকে আমরা স্টার চিহ্ন দ্বারা ভাগ করেছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা 3 স্টার, অর্থাৎ লাল কালার দেখতে পাচ্ছেন, তার চেয়ে একটু কম 2 স্টার, তার চেয়ে একটু কম 1 স্টার। অঙ্ক কিন্তু এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণর ভিতরেও তো গুরুত্বপূর্ণ থাকতে পারে, তাই না? যে এটা অনেক বেশি দরকার। তো আমরা 3 স্টার, 2 স্টার, 1 স্টার এইভাবে করে বিভক্ত করেছি। আপনারা টাইপ 1-এর অঙ্কগুলো যখন করতে যাবেন, সবার আগে 3 স্টার দেওয়া অঙ্কটা করে ফেলবেন, তারপরে 2 স্টারটা করবেন, তারপরে 1 স্টারটা করে ফেলবেন। 3 স্টারটা করে ফেলা মানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করে ফেলছেন। এই অঙ্কটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে বিভিন্ন বোর্ডে, তাহলে 3 স্টারটা করে ফেলা মানে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে করে এখানে যা যা অঙ্ক আছে, যদি টার্গেট ১০০-তে ১০০ হয়, তাহলে কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। সবগুলো অঙ্ক খুব ভালোভাবে বুঝে বুঝে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত প্রশ্নগুলো আমরা এখানের মধ্যে সংযোজন করেছি। এই যে কয়েকটা, এখানে কয়টা প্রশ্ন? ৬টা। এই ৬টা প্রশ্ন যখন আপনি ভালোভাবে বুঝে করে ফেলবেন, তাহলে দেখবেন মাত্রা, ধ্রুবপদ, মুখ্য সহগ, সমমাত্রিক রাশি সম্পর্কিত প্রশ্ন আপনার আয়ত্তে চলে আসছে। এই রিলেটেড সংখ্যা পরিবর্তন করে দেখ, পাওয়ার পরিবর্তন করে দেখ, চলক পরিবর্তন করে দেখ, আপনি অঙ্কের সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো টাইপ 1-এ থাকা প্রশ্নগুলো সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হলো f(x) = 14x - 7 + ax³ + 28x² - a, এটিকে বহুপদীর আদর্শ রূপে লিখে ধ্রুবপদের মান নির্ণয় করো। পরে একটা বহুপদী দেওয়া, x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। এরপর একটা বহুপদী দেওয়া, g(x) এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। বহুপদী দেওয়া, এই বহুপদীটা চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করো। এখানে ওদের লেখা আছে, দেখাও যে a/b, দেখেন এটা কিন্তু 3 স্টার দেওয়া, দেখাও যে a/b + b/c + c/a রাশিটি a b c চলকের চক্রক্রমিক রাশি। তার মানে এটা চক্রক্রমিক রাশি, এটা কনফার্ম, তবে আপনাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। চক্রক্রমিক রাশি প্রমাণ করার জন্য আমরা কি জানি? 3টি চলক অথবা তার চেয়ে বেশি চলক ক্রমান্বয়ে তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি। তাহলে তারা বলতেছে এটা চক্রক্রমিক রাশি, আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে। তা আপনি 3টা চলককে ক্রমান্বয়ে তাদের জায়গা পরিবর্তন করবেন এবং দেখাবেন যে মানের পরিবর্তন ঘটে নাই, আগেও যা ছিল এখনও তাই আছে, সুতরাং এটি চক্রক্রমিক রাশি দেখাতে হবে। তো এই হচ্ছে প্রশ্নটা। এরপরে এখানে লেখা আছে f(y) = y³ - 2y² + 1 / y² - 2y - 3 f(-1/3) নির্ণয় করো। অর্থাৎ y এর জায়গায় -1/3, y এর জায়গায় -1/3 বসাও, ক্যালকুলেশন করো, রেজাল্টটা কত জানাও। তো
তাহলে টাইপ 1-এর এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। টাইপ 2-তে আমরা কোন প্রশ্নগুলোকে সংযোজন করেছি? এখানে ভাগশেষ ও মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলোকে আমরা এখানে যুক্ত করেছি। এখানে তো সবার প্রথমে দেখেন 3 স্টার দেওয়া যেই প্রশ্নটা, পি অফ এক্স ইকুয়াল টু একটা বহুপদী দেওয়া, দেখাও যে 3x + 1 হচ্ছে এই বহুপদীটার একটা উৎপাদক। এবার আরেকটা 3 স্টার দেওয়া, এখানে একটা বহুপদী লেখা, পি অফ এক্সের একটি উৎপাদক 2x + 1 হয়, তাহলে এ এর মান নির্ণয় করো। তাহলে এখানের মধ্যে ভাগশেষ এবং মান নির্ণয় সংক্রান্ত, এখানে দেখেন সবার প্রথমেই উৎপাদক রিলেটেড অঙ্কটা দেওয়া আছে। তারপরে এখানের মধ্যে বলা হলো এই যে 2 স্টার দেওয়া একটা বহুপদী আছে, পি অফ ওয়াইকে y + 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? y + 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আপনারা জানেন যদিও y + 5 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, কিন্তু আমরা কি ওই ছোটোবেলার মতো এরকম ভাগ চিহ্ন দিয়ে এদেরকে মাঝখানে বসিয়ে y + 5 দ্বারা এইভাবে করে ভাগ করব? এভাবে করে ভাগ করব না, আমরা ভাগশেষ উপপাদ্য যেটা আমরা শিখেছি সেই পদ্ধতি ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করে ফেলব। y + 5 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে আমরা মনে মনে বলে ফেলবো y + 5 = 0, তাহলে y এর মান -5। এই যে y এর মান -5 পেলাম, y এর জায়গায় -5, y এর জায়গায় -5, y এর জায়গায় -5 বসিয়ে ক্যালকুলেশন করব, যেই রেজাল্ট আসবে বলবো এটাই ভাগশেষ, ঠিক না? আচ্ছা, তো এইভাবে করে এই টাইপ 2-তে থাকা প্রশ্নগুলো খুব ভালোভাবে আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। টাইপ 3-তে বলা হয়েছে একই ভাগশেষ হওয়া সম্পর্কিত। এই অঙ্কটা অনেক 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 গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে, এই রকমের প্রশ্নটা এসেছে। হ্যাঁ, এখানের মধ্যে বহুপদী দেওয়া আছে, একটা বহুপদীটা দিয়ে বলল এই বহুপদীকে x - m দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ থাকে, x - n দ্বারা ভাগ করলেও একই ভাগশেষ থাকে। কি কি কি? একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে। m ≠ n। তোমরা দেখাও এই অংশটা সমান 0, তোমরা দেখাও এই অংশটা সমান 0। আবার দেখেন একটা বহুপদী দেওয়া, বললো এই বহুপদীটাকে y - a দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ থাকে, y - b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তোমরা দেখাও এইটা সমান 0। তাহলে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখানে একটা কথা লেখা হয়েছে আপনাদের জন্য, সেটা কি? সেটা হচ্ছে 100 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রোড টু মিশন 100 সাজেশন প্রস্তুত করা হয়েছে। সাজেশনের প্রশ্নগুলো হুবহু নাও আসতে পারে, তবে সামান্য ঘুরিয়ে একই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবেই। এই সাজেশন সম্পূর্ণভাবে ফলো করলে প্রশ্ন যেমনভাবেই আসুক না কেন তুমি উত্তর দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আমরা টাইপ 3-তে থাকা প্রশ্নগুলো দেখলাম। এই যে টাইপ 3-এর আরও একটা প্রশ্ন এখানে রয়েছে। টাইপ 4 উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের এই টাইপের মধ্যে সংযোজন করা হয়েছে। দেখেন 3 স্টার দেওয়া প্রশ্ন, a³ + 4a² + a - 6 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে একটা বহুপদী দেওয়া, এটা হচ্ছে x চলকের বহুপদী, এই বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এরপরে দেখেন এই যে একটা বহুপদী দেওয়া, এটার উৎপাদকগুলো নির্ণয় করো। উৎপাদকগুলো নির্ণয় করো মানে উৎপাদকে বিশ্লেষণের কথাই বলা হয়েছে। তাহলে এই টাইপটার মধ্যে উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্নগুলো দেওয়া হয়েছে। টাইপ 5 প্রমাণ সম্পর্কিত, প্রমাণ করো এটা সমান এটা, প্রমাণ করো এটা সমান এটা, প্রমাণ সম্পর্কিত প্রশ্নগুলো এখানে রয়েছে। যেমন এখানে প্রথমে একটা তথ্য দিল, হ্যাঁ একটা তথ্য, এইটা সমান এটা একটা তথ্য। প্রমাণ করো যে 4yz + 2zx + xy = 0, অথবা x = 2y = 4z। এটা প্রমাণের বিষয়বস্তু। প্রথমে একটা তথ্য দিয়ে দিবে, তথ্য দেওয়ার পরে এই তথ্যকে ব্যবহার করে আমাদেরকে প্রমাণ করতে বলবে, প্রমাণ করো এইটা সমান এইটা, অথবা এইটা এটা এটা তারা পরস্পর সমান। একই রকমের প্রশ্ন। দেখেন একটা তথ্য দিয়ে দিছে প্রথমে, এই তথ্যগুলো আমরা ব্যবহার করব। এবার প্রমাণ করব 6yz + 4zx + 3xy = 0, অথবা 2x = 3y = 4z। দেখেন আগের প্রশ্নটার মতোই, কিন্তু সংখ্যা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু জিনিস কিন্তু আসলে একই। তারপর যদি সামনের দিকে আগাই, একই রকমের প্রশ্ন। এই যে এখানে x⁻³ লেখা, আচ্ছা x⁻³ মানে কি? 1/x³। দেখেন এটা কিন্তু যে আগের অঙ্কেও আছে,
y⁻³ 1/y³। তো আগের প্রশ্নগুলোর মতো একই রকমের প্রশ্ন এগুলো সব, হ্যাঁ। তাহলে আমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। টাইপ 6-এ আংশিক ভগ্নাংশ আপনারা জানেন যে অধ্যায় 2। আপনি অন্য কোনো অঙ্ককে গুরুত্বপূর্ণ বলেন আর না বলেন, যদি বলেন যে অধ্যায় 2-এ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা আংশিক ভগ্নাংশ। সেটা কি? আংশিক ভগ্নাংশ। অর্থাৎ অধ্যায় 2-এর সবচাইতে গুরুত্বপূর্ণ যেই টপিক্সটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আমরা টাইপ 6-এর মধ্যে আংশিক ভগ্নাংশ রিলেটেড প্রশ্নগুলো রেখেছি। তো এখানের মধ্যে f(x) = 2x + 2 / x - 1 একটা ফাংশন। এবার বলছে f(x²)কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে f(x) দিয়ে দিছে, আমাদেরকে বলতেছে f(x) নির্ণয় করে তার আংশিক ভগ্নাংশ তোমরা নির্ণয় করো। এরপরে এখানের মধ্যে একটা বহুপদী দিয়ে বলছে 3x³ / q। এই যে q এর জায়গায় এটা বসবে, এই যে এটা q এর জায়গায় এটা বসবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। x² + 5 × x² - 4 x³ / p(x), মানে যে এটা এই অংশটা এখানের মধ্যে বসবে হর হিসাবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখেন 3 হিসাবে এই অঙ্কটা দেওয়া আছে, y³ + 1 2y / q(y) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এই আংশিক ভগ্নাংশে প্রকাশ রিলেটেড প্রশ্নগুলো আমরা টাইপ 6-এর মধ্যে রেখেছি। খুব 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 ভালোভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি এগুলোর সমাধান চান, আমাদের ইজি হায়ার ম্যাথ বই, সেখানের মধ্যে এখানের প্রত্যেকটা অঙ্ক, একটা অঙ্ক বাদ নাই, প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দেওয়া রয়েছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে টাইপ অধ্যায় 2 বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টিকে যে আমরা 6টা টাইপে বিভক্ত করলাম, এই 6টা টাইপের প্রশ্নগুলো যখন আপনি ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন অধ্যায় 2 আর বাকি নাই। অধ্যায় 2-এর এই 6টা টাইপের অঙ্কগুলো এখানে যেগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আপনি দেখবেন যে অধ্যায় 2-এর আর কোনো কিছু বাকি থাকতেছে না, ফুল কমপ্লিট হয়ে গেছে। এই জন্য তো বলতেছি, যদি টার্গেট হয় 100-তে 100, তাহলে এখানের প্রত্যেকটা অঙ্ক আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন। অধ্যায় 2-এর এই টাইপ 6 টাইপ, এই 6টা টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করার পরে দেখবেন অধ্যায় 2-এর কোনো কিছু বাকি থাকবে না। এবার অধ্যায় 2-এর পরে আমরা যেই অধ্যায়টাতে প্রবেশ করব, সেটি হচ্ছে সপ্তম অধ্যায় অসীম ধারা। সপ্তম অধ্যায় অসীম ধারা। অসীম ধারার অঙ্কগুলোকে আমরা 5টা টাইপে বিভক্ত করেছি। কয়টা টাইপ? 5টা টাইপ। এই 5টা টাইপ ভালো করে প্র্যাকটিস করলে অধ্যায় 7-এর আর কোনো কিছু বাকি থাকবে না। তো এখানে টাইপ 1-এর মধ্যে আমরা যেই অঙ্কগুলো সংযোজন করেছি, সেটা হচ্ছে অসীমতক সমষ্টির শর্ত ও সমষ্টি নির্ণয়। অসীমতক সমষ্টির শর্ত মানে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আপনারা যারা অধ্যায় 7-এর অঙ্কগুলো করছেন তারা জানেন যে এই শব্দটা কতবার যে শুনতে পাইছেন। এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হলো এক্স অথবা ওয়াই অথবা পি মানে চলক, এর উপর কি শর্ত আরোপ করলে নিচের ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই যে 3 2 1 দিয়ে কয়টা অঙ্ক দেওয়া হলো? 4টা অঙ্ক দেওয়া হলো। আপনি 4টা অঙ্ক প্র্যাকটিস করেন, আপনি দেখবেন এই রিলেটেড অঙ্ক আপনার কাছে আর কঠিন লাগবে না, আয়ত্তে চলে আসবে সব ইনশাআল্লাহ। একটি ধারার nতম পদ un = 2p + 1 হোল টু দি পাওয়ার n-2। তো এখানের মধ্যে nতম পদ দেওয়া আছে, এখানে মধ্যে বলা আছে n বিলংস টু n, অর্থাৎ এই যে পাওয়ারের মধ্যে যে ছোট হাতের nটা দেওয়া, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। আমরা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে n এর মান 1 বসাবো, একটা পদ আসবে, n এর মান 2 বসাবো, একটা পদ আসবে, n এর মান 3 বসাবো, একটা পদ আসবে। অর্থাৎ এই যে nতম পদটা দেওয়া সাধারণ পদ, এইটাকে ব্যবহার করে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এইভাবে করে পেয়ে গেলে একটা ধারা হয়ে যাবে। মানে এখানে সরাসরি ধারাটা দেয় নাই, সরাসরি ধারাটা দেয় নাই। আমি যখন n এর মান বসাবো ধারাবাহিকভাবে, তখন একটা ধারা তৈরি হয়ে যাবে। যেই ধারাটা তৈরি হবে ওই ধারাতে পি এর উপর, যেহেতু এখানে পি আছে, যেই ধারাটা তৈরি হবে, মানে আমাদেরকে আগে ধারাটা তৈরি করে নিতে হবে। আমরা n এর মান 1 বসাবো, প্রথম পদ চলে আসবে, n এর মান 2 বসাবো, দ্বিতীয় পদ, n এর মান 3 বসাবো, তৃতীয় পদ। এইভাবে করে যখন একটা ধারা তৈরি হয়ে যাবে, ওই ধারাতে পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে দেখেন এই ধরনের একটা অঙ্ক আপনি প্র্যাকটিস করে ফেললেন। এবার আপনাকে একটা ধারা দিয়ে দিল যে দেখেন
তার একটা ধারা দিয়ে দিল, ধারাটা দিয়ে বলল এখানে যেহেতু এক্স আছে, এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে সমষ্টি নির্ণয় করো। এখানে আমাদের ওয়াই আছে, এই ধারাটার মধ্যে ওয়াইয়ের উপরে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে নির্ণয় করো। তাহলে এখানে যে 4টা অঙ্ক দেওয়া হয়েছে, ভালোভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে চলকের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সমষ্টি নির্ণয় করো, এই ধরনের অঙ্কতে আর কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। এই শর্ত আরোপ সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এখানে মধ্যে যুক্ত করে ফেলা হয়েছে। টাইপ 2, এই প্রশ্নটা পড়তে গিয়েও কিন্তু খুব মজা লাগে। এখানে আমাদের দেখেন বলা হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। 8 প্লাস 8 8 প্লাস 8 8 8 প্লাস ডট 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 6 প্লাস 6 6 প্লাস 6 6 6 প্লাস ডট ডট ডট। এই যে একই রকমের সংখ্যা বারে বারে দেওয়া আছে, বারে বারে সংখ্যা দেওয়া আছে, বলছে প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 7 থেকে যখন প্রশ্ন আসে এই প্রশ্নটা খতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, খতে এই অঙ্কটা দিয়ে ফেলে। আর হচ্ছে শর্ত আরোপের যে অঙ্কটা ওইটা দিয়ে ফেলে। তো ভালো করে আমরা প্র্যাকটিস করবো এগুলো। এরপর আমরা যাব টাইপ 3। টাইপ 3তে বলা হয়েছে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ও n তম পদের মান নির্ণয়। মানে নির্দিষ্ট একটা পদ বলে দিবে, নির্দিষ্ট একটা পদ উল্লেখ করা থাকবে, 10তম পদ, 101তম পদ, নির্দিষ্ট পদের কথা উল্লেখ করা থাকবে। ওই পদটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং প্রথম n সংখ্যক পদ যদি বলে প্রথম 5টা পদ, প্রথম 10টা পদ, তাদের সমষ্টি নির্ণয় করো। এই রিলেটেড প্রশ্নগুলো এখানে রয়েছে। যেমন দেখেন x = -2 হলে নিচের ধারাটির 10তম পদ এবং প্রথম 8 পদের সমষ্টি নির্ণয় করো। এই যে এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটাতে আমরা x এর মান -2 বসাবো। এই ধারাটাতে x এর মান -2 বসাবো, যেই আর কি তখন নির্দিষ্ট মান পেয়ে যাব। যখন আমি x এর মান বসাবো তখন আমি নির্দিষ্ট করে পদগুলো পেয়ে যাব। যেই ধারাটা তৈরি হবে 10তম পদ আমাদেরকে বের করতে বলছে, ওই যে n তম পদ, 10তম পদ বের করতে বলছে। প্রথম 8 পদের সমষ্টি, ওই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 8 পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো এই রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। গুণোত্তর ধারাটার প্রথম পদ দেওয়া, অসীমতক সমষ্টি দেওয়া, বলা হয়েছে সাধারণ অনুপাত বের করো, ধারাটা নির্ণয় করো, প্রথম 10 পদের সমষ্টি বের করো, প্রথম কতটি পদের সমষ্টি এত। তো এই রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। এই টাইপটা শেষ করার পরে টাইপ 4-এ যখন আমরা যাব, এখানে বলা হবে অসীমতক সমষ্টি বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, এই প্রশ্নটা মূলত ক নাম্বারে চলে আসে। হ্যাঁ, এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ লব বাই হরের মাধ্যমে প্রকাশ করো। এখানের মধ্যে অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন দেওয়া আছে, অঙ্কের উপরে পৌনঃপুনিকের চিহ্ন দেওয়া আছে। তো এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে মূলদীয় ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে একটা প্রশ্ন দেওয়া 1 + 5x + 1 হোল টু দি পাওয়ার -1 প্লাস 5x + 1 হোল টু দি পাওয়ার -2। এই যে একটা ধারা দেওয়া, একটা অনন্ত ধারা, দেখেন ওই যে ডট 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 চলতে থাকবে, তার মানে চলতেই থাকবে, একটা অনন্ত ধারা। এই অনন্ত ধারাটার x এর মান যদি 1 হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে, কি বলছে, ধারাটার অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করার জন্য। তো এখানের মধ্যে এই টাইপে অসীমতক সমষ্টি নির্ণয় করো এবং মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, এই রিলেটেড প্রশ্নগুলোই এখানের মধ্যে রয়েছে। এই যে অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে, যদি থাকে। টাইপ 5 সাধারণ অনুপাত নির্ণয় সংক্রান্ত। এখানে যেই প্রশ্নগুলো রয়েছে, এখানে সাধারণ অনুপাত, একটা ধারা দেওয়া, x এর মান দিয়ে দেওয়া, সাধারণ অনুপাত বের করো। আপনি x এর মান বসাবেন, x এর মান বসাবেন, নির্দিষ্ট করে আপনি পদগুলো পেয়ে যাবেন। সাধারণ অনুপাত কিভাবে করে বের করে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলেই সাধারণ অনুপাত চলে আসে। y এর মান দিয়ে দিছে, আপনি বসাবেন y এর মানগুলো, এরপরে কি করবেন, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত চলে আসে। এখানে একটা সাধারণ পদ দিয়ে দিছে, অনুক্রমটি নির্ণয় করো। তাহলে কি হবে, যেহেতু এখানের মধ্যে সাধারণ পদ দিয়ে দিছে, তাহলে আমরা n এর জায়গায় 1 বসাবো, প্রথম পদ পাবো, n এর জায়গায় 2 বসাবো, দ্বিতীয় পদ পাবো, n এর জায়গায় 3 বসাবো, তৃতীয় পদ পাবো। যেহেতু অনুক্রম বলছে তাহলে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। কোন চিহ্ন ব্যবহার করব,
কমা চিহ্ন ব্যবহার করব বাধ্যতামূলকভাবে। অনুক্রমের বেলায় আমরা কমা চিহ্ন ব্যবহার করব। তাহলে প্রথম পদ লিখব কমা চিহ্ন, দ্বিতীয় পদ কমা চিহ্ন, তৃতীয় পদ কমা চিহ্ন, ডট ডট ডট। আমরা বলবো অনুক্রমটি নির্ণয় করা হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়ের সাথে থাকা এই 5টা টাইপের অঙ্কগুলো যদি আমরা ভালো করে আয়ত্তে নিয়ে আসি, তাহলে অধ্যায় 7-এর আর কোনো কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ। এরপর আমরা যাব অধ্যায় 8, অর্থাৎ 8ম অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা 9টা টাইপে বিভক্ত করেছি, যেহেতু এখানের মধ্যে 3টা অনুশীলনী আছে, 8.1, 8.2, 8.3, লম্বা একটা চ্যাপ্টার। তো এখানের মধ্যে এই আর কি অঙ্কগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। সবার প্রথম টাইপে আমরা যেটা দেখতেছি এখানের মধ্যে বলা হলো ডিগ্রি বা রেডিয়ানে প্রকাশ সম্পর্কিত। টাইপ 1, রেডিয়ান বা ডিগ্রিতে রূপান্তর। এখানে দেওয়া আছে 15 ডিগ্রি 30 মিনিট 18 সেকেন্ড, এটিকে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে। এরপরে এই যে এখানের মধ্যে 5π/13, এটিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। 10.5 কিলোমিটার দূরে একটা বিন্দুতে কোনো পাহাড় 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। প্রমাণ করো রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এই যে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:4। ত্রিভুজের বৃহত্তম কোণটিকে 60-মূলক পদ্ধতিতে প্রকাশ করো। তারপরে এখানের মধ্যে cos θ প্লাস sin θ = 1। দেখাও যে sin θ মাইনাস cos θ = +-1। দেখাও এই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবো। sin -750 ডিগ্রি এর মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, তো এই অঙ্কগুলো আমরা সবাই ভালোভাবে সলভ করে ফেলবো। দেখাও যে cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কোয়ার থিটা। প্রশ্নগুলো ভালোভাবে সলভ করব। আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান ইজি হায়ার ম্যাথ বইয়ে রয়েছে। আপনারা ওই বইটি সংগ্রহ করে এই অঙ্কগুলো খুব ভালোভাবে সমাধান করে ফেলতে পারেন। আর প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিয়ে সেগুলোর আবার ভিডিওর কিউআর কোড দিয়ে দিছে। আপনি কোনো একটা অঙ্ক যদি না বুঝেন, কনফিউশন তৈরি হয়, কঠিন লাগতেছে, বুঝতেছেন না, প্যাচ লেগে গেছে অঙ্ক করতে গিয়ে, পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই দেখবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সেই অঙ্কটার সমাধান করে দিয়েছেন, তার ভিডিও আপনার সামনে চলে আসছে। ভিডিওটা দেখে আপনি অঙ্কটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। টাইপ 2, টাইপ 2তে বলা হলো পরিধি, ব্যাসার্ধ ও বৃত্তের কেন্দ্রস্থ কোণ, উচ্চতা ও দূরত্ব নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এখানে রয়েছে। পৃথিবীর উপরের 2টি স্থান পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি 6 মিনিট 36 সেকেন্ড কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এটা আমাদের কাছে তারা বলে দিল। অর্থাৎ S = r থিটা, যেই সূত্রটা আছে অ্যাপ্লাই করলেই অঙ্কটার সমাধান হয়ে যাবে। তো এখানে মধ্যে এই ধরনের প্রশ্নগুলোই দেওয়া রয়েছে। এবারে টাইপ 3, প্রমাণ সম্পর্কিত। প্রমাণ P = sin θ এবং Q = cos θ। প্রমাণ করো যে Q মাইনাস P প্লাস 1 ডিভাইডেড বাই Q প্লাস P মাইনাস 1 ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। এখানে তার তথ্য দিয়ে দিছে, P মানে কি, Q মানে কি, এগুলো বলে দিছে। এবার বলছে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা Q এর মান বসাবো, আমরা P এর মান বসাবো, ক্যালকুলেশন করব, যে রেজাল্টটা পাবো দেখবো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে কিনা, এবং মিলবেই। যেহেতু বলছে প্রমাণ করো এটা সমান ওইটা, তাহলে মিলবেই। এটা 3 স্টার দেওয়া আছে। এরকমভাবে প্রত্যেকটা জায়গাতে মান দেওয়া, এ এর মান দেওয়া, বি এর মান দেওয়া, বলছে সি ইকুয়াল টু এটা, এটাও মান দেওয়া। প্রমাণ করো এ বাই বি ইকুয়াল টু সি, এ বাই বি ইকুয়াল টু সি। তাহলে আমরা এ এর মান বসাবো, আমরা বি এর মান বসাবো, ক্যালকুলেশন করলে যেই রেজাল্টটা আসবে সেটা হবে সি এর মান এর সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানের মধ্যে একই রকমের প্রশ্ন দেওয়া আছে, বলা আছে যে cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2। প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা। তাহলে এই যে এখানের মধ্যে তথ্যটা দিয়ে দিল, হ্যাঁ, এই যে তথ্যটা দিয়ে দিল, এই তথ্যটাকে ব্যবহার করে আমরা এই অঙ্কটা প্রমাণ করে দিব, বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর আমরা যেই টাইপে যাব টাইপ 4। টাইপ 4 এর মধ্যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স, অর্থাৎ একটা তথ্য দেওয়া, সেখান থেকে sin থিটা cos থিটা sec থিটা এর মান নির্ণয় করো। এই যে দেখেন cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু এক্স। দেখাও cos থিটা ইকুয়াল টু
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখাইতে বলছে। তাহলে এখানে যে তথ্যটা দেওয়া আছে এই পুরাটা হচ্ছে এক্স, এই পুরাটা হচ্ছে এক্স, দেখাইতে হবে কস থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে টাইপ 5, এখানের মধ্যে বলা আছে এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল টু এন, এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল টু এন। দেখাও যে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওই দেখাও, প্রমাণ করো, এই রিলেটেড তথ্য দেওয়া আছে, ব্যবহার করে বামপক্ষ ডানপক্ষ সমান দেখাইতে হবে। তথ্য দেওয়া আছে, ব্যবহার করে দেখেন ওখানে পি এর মান দেওয়া, কিউ এর মান দেওয়া, বসাবো এখানে পি এর মান 11 দেওয়া, তাহলে এখানে 11 বসবে, 11 সাইন স্কোয়ার থিটা, কিউ এর মান 7, তাহলে 7 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 8। এই যে তথ্যটা আছে ব্যবহার করে এক পর্যায়ে আমরা দেখাবো বামপক্ষ সমান ডানপক্ষ। টাইপ 6 একই রকমের প্রশ্ন, এখানের মধ্যে আর তেমন বলার কোনো কিছু নাই। কোসেক থিটা ইকুয়াল টু 13/5, থিটার মান 90 ডিগ্রির বড় 180 ডিগ্রির ছোট। এবার বলছে তোমরা প্রমাণ করো টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড বাই কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু 3/10। টাইপ 7 মান নির্ণয় সংক্রান্ত। প্রথমে যেই প্রশ্নটা দেখা যাচ্ছে অনুশীলনী 8.3-এর একটা অঙ্ক, তাই না? অনুশীলনী 8.3-এর অঙ্ক। তাহলে এখানের মধ্যে সি বলতে এটা দেওয়া, প্রমাণ করো যে সি ইকুয়াল টু সেক π/3। সহজ জিনিস, এখানে সি এর যেই মানটা দেওয়া, আপনি এটাকে যখন অঙ্কটা করতে থাকবেন ধারাবাহিকভাবে, হ্যাঁ ধারাবাহিকভাবে যে এটাকে ভাঙবেন, এটাকে ভাঙবেন, যখন এটাকে ভেঙে ভেঙে অঙ্কটা করবেন এক পর্যায়ে রেজাল্ট হিসাবে সেক π/3 এর মান চলে আসবে। হ্যাঁ, এই যে সি এর যে প্রথমে যে মানটা দেওয়া, এটা দিয়ে যখন আমরা অঙ্কটা করতে থাকবো রেজাল্ট হিসাবে সেক π/3 পাওয়া যাবে। এরপরে টাইপ 8, হ্যাঁ টাইপ 7 শেষ, টাইপ 8 সমীকরণ হতে থিটার মান নির্ণয় করা। গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ। এখানে বলা হলো বি ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা, বি ইকুয়াল টু 1/√3। কথাটা বোঝার চেষ্টা করি, বি ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা, আবার বি ইকুয়াল টু 1/√3। থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। এবং এই যে থিটার মান যে বের করতে বললো আমাদেরকে, থিটার মান যে বের করতে বললো, এখানে কিন্তু শর্ত দিয়ে দিছে থিটার মান বের করবা, ভালো কথা, থিটা কিন্তু 0-র চাইতে বড় এবং 360-এর চাইতে ছোট। তারা তারা বুঝাই দিচ্ছে যে থিটার মান কোনোভাবেই 360-কে ক্রস করতে পারবে না, এমনকি 360-এর সমানও হইতে পারবে না। 0-র বড়, 360-এর ছোট হবে, একটা সীমানা দিয়ে দিছে। একই রকমের অঙ্ক, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। এ বি সি সবাই সমান, মান কত? 1। এ এর মানও 1, বি এর মানও 1, সি এর মানও 1। তাহলে আমি এখানে 1 বসাবো, 1 বসাবো, 1 বসাবো। তার মানে সহজ কথা কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1। এইবার তুমি থিটার মান বের করো, এবং থিটার মান হচ্ছে 0-র সমান বা বড় এবং 360-এর সমান বা ছোট। তাহলে এই যে থিটার মান নির্ণয় সংক্রান্ত প্রশ্ন কিন্তু অধ্যায় 8-এর বেলাতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধ্যায় 8 থেকে যখন কোনো একটা প্রশ্ন আসবে, গ নাম্বার, একদম এটা মোটামুটি বলা চলে, গ নাম্বার অঙ্কে থিটার মান নির্ণয় করা সংক্রান্ত প্রশ্ন দিয়ে দিবে। অধ্যায় 8 থেকে যখন প্রশ্ন আসবে গ নাম্বারের ক্ষেত্রে থিটার মান নির্ণয় সংক্রান্ত প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমরা যে টাইপ 8 যখন করলাম, টাইপ 9 এখানেও থিটার মান বের করা সম্পর্কিত কথাবার্তা বলেছে, হ্যাঁ এখানেও থিটার মান সম্পর্কিত। তাহলে এই যে এখানের মধ্যে আমরা কয়টা টাইপ দেখলাম? 9টা টাইপ। তো এই যে 9টা টাইপ, এই 9টা টাইপের প্রশ্নগুলো যখন আপনি ভালোভাবে সমাধান করবেন বুঝে বুঝে, অধ্যায় 8 A to Z শেষ। আপনি অধ্যায় 8 থেকে বিগত বছরগুলোতে যত রকমের প্রশ্ন আসছে অধ্যায় 8 থেকে আপনি সলভ করে ফেলছেন, এই 9টা টাইপের অঙ্কগুলো ভালো করে সমাধান করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যাব নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই অধ্যায়টিতে আমরা দেখতেছি এখানে মোট 8টা টাইপে প্রশ্নগুলোকে ভাগ করা হয়েছে। অধ্যায় 9-এর প্রশ্নগুলোকে বিগত বছরগুলোতে অধ্যায় 9 থেকে যেই প্রশ্নগুলো এসেছে তাকে বিশ্লেষণ করে আমরা 8টা টাইপ পেয়েছি যে এই ধরনের প্রশ্নগুলো হইতে পারে। যেমন টাইপ 1 মান নির্ণয় সংক্রান্ত একটা টাইপ। এখানের মধ্যে a টু দি পাওয়ার a √a ইকুয়াল টু
এ রুট এ হোল টু দি পাওয়ার এ এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। তারপরে এখানের মধ্যে এটার মান নির্ণয় করো, এটার মান এটা প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ 16। দেখাও এইটা সমান হাফ, এর মান নির্ণয় করো, এম এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানের মধ্যে দেওয়া রয়েছে। টাইপ টুতে বলা হলো প্রমাণ সম্পর্কিত, প্রমাণ এখানের মধ্যে পি ইকুয়াল টু কত বলা আছে, আবার পি ইকুয়াল টু কত বলা আছে। তার মানে সহজ কথায় এটা সমান এটা 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3 সমান m-2, এটা দিয়ে দিল। এবার বলছে প্রমাণ করে দেখাও এইটা সমান 0, এটা সমান 0, এটা আমাদের কাছে তারা বলল, অর্থাৎ প্রমাণ সংক্রান্ত। এই দেখেন এখানের মধ্যে একই কথা, এখান থেকে একটা তথ্য দেওয়া আছে, প্রমাণ করো যে এইটা সমান 3APQR। আবার আরও একটা তথ্য দেওয়া A স্কোয়ার ইকুয়াল টু BC। তো এখানে দেওয়া তথ্যগুলো ব্যবহার করে প্রমাণ করে দেখাইতে হবে। টাইপ 2 যখন শেষ হবে, এই যে এই প্রশ্নটা কিন্তু অনেক দরকারি, হ্যাঁ প্রশ্নটা কিন্তু অনেক দরকারি, 3 স্টার দেওয়া আছে। টাইপ 3 সূচকীয় রাশির মান নির্ণয় সম্পর্কিত। সূচকীয় রাশি পাওয়ার হিসাবে আর এখানে আর কি রাশির মধ্যে পাওয়ার থাকবে, আমাদেরকে সেখান থেকে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় যেমন 3 স্টার সম্বলিত একটা প্রশ্ন যদি যাই, a ইকুয়াল টু a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 আলাদা করে -2, a টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার -3/2 আলাদা করে -2। দেখেন এটা কিন্তু একদম হুবহু আপনার বইয়ের অঙ্ক, এটা হুবহু আপনার বইয়ের অঙ্ক। এবার বলা হলো প্রমাণ করো যে a ইকুয়াল টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 2। অর্থাৎ আমরা যখন এখানে যেই তথ্যটা দেওয়া আছে এটা দিয়ে যখন অঙ্কটা করতে থাকবো, অঙ্কটা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাইতে থাকবো, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে এইটা পাবো, আমরা বলবো প্রমাণ হয়ে গেছে। a ইকুয়াল টু এটা দিয়ে সমাধান করতে করতে রেজাল্ট হিসাবে এইটা আসবে, ও তাহলে অঙ্ক শেষ, এটা সমান ওইটা, প্রমাণ হয়ে যাবে। তারপর হচ্ছে টাইপ 4 সূচকীয় সমীকরণ সমাধান। এখানে সূচকীয় সমীকরণ দেওয়া, সমাধান করে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করো। টাইপ 5 ফাংশনের ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন নির্ণয় সম্পর্কিত। y ইকুয়াল টু 5 - x ডিভাইডেড বাই 5 + x, এই যে একটা ফাংশন দেওয়া, এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছে। তাহলে এই টাইপ 5-এর মধ্যে আমরা কি পাবো? ফাংশনের ডোমেন, ফাংশনের রেঞ্জ, বিপরীত ফাংশন, এই সংক্রান্ত যেই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা দেখতে পাবেন y ইকুয়াল টু একটা তথ্য দেওয়া, g অফ x ইকুয়াল টু ln y, এটা কি ln y, ln y হলে g অফ x এর ডোমেন নির্ণয় করো, f অফ x এর ডোমেন নির্ণয় করো, g অফ x এর রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই টাইপের মধ্যে আমরা ফাংশনের ডোমেন, রেঞ্জ, বিপরীত ফাংশন এই সংক্রান্ত প্রশ্নগুলো রেখেছি। এরপরে টাইপ 6 লগ a বেজ n আকারের রাশির মান নির্ণয় সম্পর্কিত। এখানে আমাদের লগ সংক্রান্ত প্রশ্ন চলে আসছে, আগের টাইপেও আসছে। এখানে আমাদের বলা আছে n ইকুয়াল টু লগ k বেজ 7 + x ডিভাইডেড বাই লগ k বেজ x। এর ক্ষেত্রে যদি n ইকুয়াল টু 2 হয়, খেয়াল করেন সবাই, এই যে n ইকুয়াল টু এটা, আবার n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু এটা, আবার n ইকুয়াল টু 2, তার মানে কি আমরা ডাইরেক্ট বলতে পারি লগ k বেজ 7 + x ডিভাইডেড বাই লগ k বেজ x ইকুয়াল টু 2, এইটা সমান 2, এইটা সমান 2। তাহলে দেখাও যে x ইকুয়াল টু 1 + √29 ডিভাইডেড বাই 2, এটা সমান 2, এটা সমান 2। তাহলে দেখাও যে x ইকুয়াল টু 1 + √29 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যখন এটা সমান 2 লিখব, অঙ্কটা ক্যালকুলেশন করতে থাকবো, ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করব, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে x এর মান আমাদের সামনে এটা চলে আসবে। আমরা যখন অঙ্কটা করতে থাকবো, ক্যালকুলেশন করার পরে এক পর্যায়ে রেজাল্ট হিসেবে এটা চলে আসবে আমাদের সামনে 1 + √29 ডিভাইডেড বাই 2। ব্যাস আমরা বলবো অঙ্কটা দেখানো হয়ে গেল। তো লগ a বেজ n আকারের রাশির মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব টাইপ 7, এটা হচ্ছে a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার c, c টু দি পাওয়ার b ইকুয়াল টু c টু দি পাওয়ার a টু দি পাওয়ার c আকারের প্রমাণ সংক্রান্ত। তার মানে আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে এই আকারের তথ্যগুলো দেওয়া থাকবে, আমরা সেগুলো প্রমাণ করব।
হ্যাঁ, সেগুলো আমরা প্রমাণ করব। যেমন দেখেন এই যে এখানের মধ্যে log k base x divided by b minus c equal to log k base y divided by c minus a equal to log k base z divided by a minus b। প্রমাণ করো যে এইটা সমান 1। আমরা কি করব, যেই তথ্যটা দিছে এইটা ইকুয়াল টু কোনো একটা চলক ধরে নিব। এবারে পি এর সাথে এটার সম্পর্ক, পি এর সাথে এটার সম্পর্ক, পি এর সাথে এটার সম্পর্ক, সম্পর্কগুলো যখন তৈরি করব বিভিন্ন সমীকরণ আমাদের সামনে চলে আসবে। ওই সমীকরণকে কখনো যোগ, কখনো বিয়োগ, কখনো গুণ, এই কাজগুলো করে এক পর্যায়ে আমরা দেখতে পাবো এই রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। টাইপ 8 লগারিদমীয় রাশির প্রমাণ। লগারিদমীয় রাশির প্রমাণ। এ বলতে একটা তথ্য দেওয়া, বি বলতে একটা তথ্য দেওয়া, সি বলতে একটা তথ্য দেওয়া। প্রমাণ করো 1/a। এই যে দেখেন দেখেন 1/a, তো এ এর জায়গাতে আমি এ এর মানটা বসাবো 1/b - 1। আমি এখান থেকে বি বলতে বি এর মানটা বসাবো, সি এর মানটা বসাবো, তখন ক্যালকুলেশন করলে এটা চলে আসবে প্রমাণ করার অঙ্কটা। তো টাইপ 8-এ লগারিদমীয় রাশির প্রমাণ সম্পর্কিত প্রশ্নগুলো আমরা এখানের মধ্যে পাবো প্রিয় শিক্ষার্থীরা। তো এই যে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এই অধ্যায়টিকে আমরা অঙ্কগুলো 8টা টাইপে বিভক্ত করলাম। এই 8টা টাইপের প্রত্যেকটা অঙ্ক যখন আপনি ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন, অধ্যায় 9 অর্থাৎ অধ্যায় 9 পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নবম অধ্যায় শেষ করার পরে আমরা যে অধ্যায়তে প্রবেশ করব সেটা হচ্ছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দশম অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা মোট 4টা টাইপে বিভক্ত করেছি। অর্থাৎ এই 4টা টাইপ যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি অঙ্কগুলো প্রত্যেকটা, তাহলে আমাদের দশম অধ্যায়টা ফুললি কমপ্লিট হয়ে যাবে। সবার প্রথমে টাইপ 1-এ আমরা যেই অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় সম্পর্কিত। বিস্তৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো, যেমন এখানে 3 স্টার দেওয়া আছে। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। p = 1 - 2x + x² হোল স্কোয়ার। তাহলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি নির্ণয় করো। অর্থাৎ টাইপ 1-এ প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে কিভাবে করে বিস্তৃতি নির্ণয় করতে হয় এই টাইপটি আমরা এখানে রেখেছি। তারপরে টাইপ 2 সহগ ও পদ সংখ্যা নির্ণয় সম্পর্কিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্বিপদী রাশি দিয়ে বলল যে এই দ্বিপদী রাশিটার বিস্তৃতি যখন আমরা করব x⁴ এর সহগ হলো 8640, তাহলে k এর মান নির্ণয় করো। এখানে আমাদের একটা দ্বিপদী রাশি দিয়ে বলল এটার বিস্তৃতিতে x³ এর সহগ হলো -20, p এর মান নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে যে নির্দিষ্ট একটা চলক তার পাওয়ার দেওয়া আছে, ওই চলকটার ওই পদের সহগ বলা আছে, অন্য একটা চলকের মান বের করতে বলা হচ্ছে। তো এরকম প্রশ্নগুলো এখানে আমাদের রয়েছে। a - bx হোল টু দি পাওয়ার n একটা দ্বিপদী রাশি, a এর মান 2, b এর মান -1, ঠিক আছে। রাশিটির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান। এই রাশিটা দ্বিপদী রাশিটা যখন তার বিস্তৃতি আমরা করব পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ তাদের সহগ সমান, তাহলে n এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো? n এর মান নির্ণয় করো। তো এইরকম প্রশ্নগুলো এখানে রয়েছে। এই যে x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ, m এর মান নির্ণয় করো। এরপরে আমরা যেই প্রশ্নগুলো দেখব টাইপ 3। টাইপ 3-তে আমরা যেই প্রশ্নগুলোকে যুক্ত করেছি তারা হচ্ছে মধ্যপদ ও x বর্জিত পদ নির্ণয় সম্পর্কিত। মধ্যপদ এবং চলক বর্জিত পদ, আমি x বর্জিত পদ না বলে চলক বর্জিত পদটা বললাম। তো মধ্যপদ ও চলক বর্জিত পদ নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানে রয়েছে। যেমন বলল এই যে দ্বিপদী রাশিটা তার মধ্যপদ নির্ণয় করো। দ্বিপদী রাশিটার বিস্তৃতি করতে গেলে r+1তম পদটি x বর্জিত পদ হলে r এর মান নির্ণয় করো। অর্থাৎ মধ্যপদ এবং চলক বর্জিত পদ এই সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ 3-তে রয়েছে। টাইপ 4-এ একটা বিস্তৃতির মাধ্যমে 1.995 হোল টু দি পাওয়ার n এর মান নির্ণয় সংক্রান্ত। দেখবেন প্রত্যেকটা প্রশ্নে এখানের মধ্যে একটা বিস্তৃতি দেওয়া 1.995 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো। একটা বিস্তৃতি দেওয়া 0.995 হোল টু দি পাওয়ার 7 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্নগুলো এই টাইপের মধ্যে রয়েছে। তো এই যে এই জন্যই আমরা একটা অধ্যায় থেকে যত রকমের প্রশ্নগুলো আসতেছে তাদেরকে আমরা ভাগ ভাগ করে ফেলছি যে এই রকমের প্রশ্ন তো অমুক অমুক জায়গাতে আসছে, এদেরকে একটা আলাদা করে রাখি,
এদেরকে আলাদা করে রাখি। এইভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলোকে আমরা বেশ কয়েকটা টাইপে বিভক্ত করেছি। একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, আপনারা জানেন যে এই অধ্যায়টা অনেক বড়, 11.1, 2, 3, 4 অর্থাৎ 11.4 পর্যন্ত মোট 4টা অনুশীলনী আছে এই অধ্যায়টার মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা একাদশ অধ্যায়ের অঙ্কগুলোকে মোট কয়টা, সেটা হচ্ছে 9টা, মোট 9টা টাইপে বিভক্ত করেছি অধ্যায় 11-র প্রশ্নগুলোকে। অধ্যায় 11 থেকে যেই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে 11 অধ্যায়ের যেই প্রশ্নগুলো তাদেরকে আমরা মোট 9টা টাইপে বিভক্ত করেছি। টাইপ 1 এখানে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সম্পর্কিত আমরা প্রশ্নগুলো রেখেছি। যেমন এখানে বলল ই একটা বিন্দু, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তো ই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, ই বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সমান, সমদূরবর্তী। ই বিন্দু থেকে এ এবং বি বিন্দুদ্বয় সমদূরবর্তী। তাহলে প্রমাণ করো যে এইটা সমান 0, প্রমাণ করো যে এইটা সমান 0। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। মধ্যবর্তী দূরত্ব আর কি মূলত এখানে নির্ণয় করাটা মূল ফ্যাক্টর। এই যে এখানের মধ্যে বলা হলো যে এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু, প্রত্যেকটার স্থানাঙ্ক দেওয়া আছে। তো পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব সমান, প্রমাণ করো যে এটা সমান 0। তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বের করতে হবে, পি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব বের করতে হবে। এই যে আমি 2বার দূরত্ব বের করলাম, প্রথমেই যে একবার দূরত্ব বের করলাম, এরপরে আবার দূরত্ব বের করলাম, 2বার দূরত্ব বের করলাম, তারা নাকি পরস্পর সমান। এই যেখানে বলা আছে সমান, ওই মাঝখানে সমান চিহ্ন দিয়ে যখন আমি অঙ্কটা করতে থাকবো, এইটা আমাদের সামনে চলে আসবে, যে এই অংশটা, অঙ্কটা তখন প্রমাণ হয়ে যাবে। তারপরে টাইপ 2 ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। আমাদেরকে এখানের মধ্যে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে। বলা হলো প্রমাণ করো যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা যে সমকোণী ত্রিভুজ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো সমকোণী ত্রিভুজ হইতে হইলে পিথাগোরাসের যে সূত্রটা, অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। তা আমরা এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্যকে বর্গ করব, দেখব রেজাল্ট কত আসে। আর বাকি 2টা বাহুকে বর্গ করে যোগ করব, দেখব রেজাল্ট আগেরটার সাথে এখন মিলছে কিনা। বড় বাহুটার বর্গ আর অন্য 2টা বাহুর বর্গের যোগফল সমান হয়েছে কিনা। যদি সমান হয় বলবো হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো আমরা এইভাবে করে অঙ্কটা করে ফেলবো। তো ত্রিভুজ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের এই টাইপের মধ্যে রয়েছে। যেখানে বলা হলো যে ত্রিভুজটা আঁকো, প্রমাণ করো এটি স্থূলকোণী ত্রিভুজ কিনা। এখানে বলল চতুর্ভুজটি আয়তক্ষেত্র কিনা যাচাই করো। এখানে বলল এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। এখানে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় বলতে কি বোঝানো হয়েছে? চতুর্ভুজটা বিভিন্ন রকমের হইতে পারে। চতুর্ভুজটা কি আয়তক্ষেত্র, চতুর্ভুজটা কি বর্গ, নাকি রম্বস, নাকি ট্রাপিজিয়াম, কি আমাদেরকে এই প্রকৃতিটা নির্ণয় করতে বলছে। আমরা এখানের মধ্যে যে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদেরকে ব্যবহার করে আমরা বাহুর মানগুলো বের করে ফেলবো। আমরা এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এস আর কি যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলবো। এরপরে যেই শর্ত, আয়তক্ষেত্রের শর্ত কি? আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। তারপরে বর্গের প্রত্যেকটা বাহু সমান হয় কিন্তু কর্ণদ্বয়, হ্যাঁ বর্গের কর্ণদ্বয় সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় অসমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, কর্ণদ্বয় সমান। অর্থাৎ এই যে আমরা যে আয়তক্ষেত্র, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, সামান্তরিক এদের যে শর্তগুলো আমরা জানি, ওই শর্তগুলো ব্যবহার করে আমরা এখান থেকে চেক করব যে এটা আসলে কোন ধরনের চতুর্ভুজ হয়। ঠিক আছে, আমরা 4টা বাহুর মান বের করব, 2টা কর্ণের মান বের করব। 4টা বাহুর মান, 2টা কর্ণের মান, সেখান থেকেই মূলত সিদ্ধান্ত হয়ে যাবে যে এটা কোন ধরনের চতুর্ভুজ। তো এই প্রকৃতি নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলো আমাদের এই টাইপের মধ্যে রয়েছে। টাইপ 3তে বলা হয়েছে ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, দেখাও, প্রমাণ করো চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, এই যে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো এটা টাইপ 3তে রাখা হয়েছে। টাইপ 4-এ ঢাল সম্পর্কিত প্রশ্ন রাখা হয়েছে। এ ডি বিন্দুগামী রেখার ঢাল 1/7, টি এর মান বের করো। এ বি সি একই সমতলস্থ বিন্দু 3টি সমরেখ, মানে একই রেখার মধ্যে অবস্থান করতেছে, প্রমাণ করো
এইটা আর এটা যোগ করলে 1 হয়। পি কিউ এস বিন্দু তিনটি সমরেখ, টি এর মান নির্ণয় করো। যখন তিনটি বিন্দু সমরেখ হয় তখন আমরা তাদেরকে ব্যবহার করে যে ঢালগুলো বের করব, সবগুলো ঢাল সমান হবে। পি কিউ ঢাল, পি কিউ এর ঢাল, কিউ এস এর ঢাল, পি এস এর ঢাল, সবার ঢাল সমান হবে, কারণ এই বিন্দুগুলো সব একই রেখার মধ্যে অবস্থান করতেছে। একই রেখার মধ্যে অবস্থিত সকল বিন্দুকে ব্যবহার করে যেই ঢালগুলো বের করব আমরা, প্রত্যেকটা ঢাল পরস্পর সমান হবে। তো এই প্রশ্নগুলো টাইপ 4 এর মধ্যে রয়েছে, অর্থাৎ ঢাল সম্পর্কিত। টাইপ 5-এ যখন আমরা আসব, সরল রেখার সমীকরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সরল রেখার সমীকরণ নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের এই টাইপের মধ্যে রাখা হয়েছে। আপনি যখন এখানে সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করবেন, আপনি বারে দেখবেন সরল রেখার সমীকরণ লাগতেছে, সরল রেখার সমীকরণ লাগতেছে, সরল রেখার সমীকরণ লাগতেছে। তারা এটা বলল যে ডি বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরল রেখাটি -2, -1 বিন্দু দিয়ে যায়, কে এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে সমীকরণ বের করতে হবে, সেখান থেকে কে এর মান আমরা পেয়ে যাব। তারপরে এখানের মধ্যে বলল, দেখেন এই যে প্রশ্নটা, একটা সমীকরণ দিয়ে দিছে, তাহলে এটা একটা রেখা, একটা সমীকরণ মানে একটা রেখা। তো এই যে সরল রেখা, এটা এক্স অক্ষকে এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, আরেকটা রেখা এটা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। কথাটা একটু বোঝার চেষ্টা করি। এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটার মাধ্যমে একটা সরল রেখা পাওয়া যাবে। এই সরল রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। এই সরল রেখাটি এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে পি। আরেকটা সরল রেখা এটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে কিউ। এই যে দুইটা রেখা একে অপরকে ছেদ করে, তার নাম হচ্ছে আর। এখন বলা হলো আর বিন্দুগামী এবং 2 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ওই আর এর মান আমরা বের করব, তাহলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাব, সেখান থেকে এক্স ওয়াই এর মান পেয়ে যাব। এরপর এখানে ঢালও উল্লেখ করা আছে, আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করব। তো এখানে তো এই সরল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ 5-এ রয়েছে। টাইপ 6 স্থানাঙ্ক নির্ণয় সম্পর্কিত প্রশ্ন। 4টি বিন্দুর স্থানাঙ্ক পি কিউ আর এস, চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার আমাদেরকে বলা হলো পি আর এবং কিউ এস রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 7, ওয়াই অক্ষের ছেদক -5। একটা সমীকরণ দেওয়া আছে, এই সরল রেখাটি মূল বিন্দু হতে কত দূরে এক্স অক্ষকে ছেদ করেছে তা নির্ণয় করো। অর্থাৎ ঠিক ওই ছেদ বিন্দু বা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত, যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত। তারপরে টাইপ 7 কত যে গুরুত্বপূর্ণ, বলা হলো অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ওয়াই অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা দৈর্ঘ্য নির্ণয় সম্পর্কিত। এখানে বলা হলো লাইন 1 অর্থাৎ একটা সরল রেখা, আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখা, তারা এই দুইটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করেছে, দুইটা সরল রেখা তারা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তারপরে এখানের মধ্যে একটা সমীকরণ দেওয়া, দেখাও যে সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 10 বর্গ একক। তারা বলেই দিছে যে আমরা যখন এখানে এই সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজটা উৎপন্ন করবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল 10, আমরা নিজেরা ক্ষেত্রফল বের করব। বের করতে এক পর্যায়ে গিয়ে দেখব রেজাল্ট 10 বের হয়েছে। ঠিক আছে, এখানে 3টা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এই 3টা সরল রেখা দ্বারা যেই ত্রিভুজটা তৈরি হবে তার ক্ষেত্রফল বের করো। অর্থাৎ এখানের মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, একটা আর কি ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ তাদের সাথে যেই ত্রিভুজটা তৈরি করবে। ঠিক আছে, মনে করেন যে এই হচ্ছে, এই যে দেখেন সবাই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো অন্য একটা সরল রেখা এই দুইটা অক্ষকে এইভাবে করে ছেদ করলো, তাহলে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, এটা মূল বিন্দু, তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? বলেন, একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? হ্যাঁ, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমাদেরকে বললো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। তো এইরকম ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে টাইপ 8-এর মধ্যে বলা হয়েছে যে চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত। আরও গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অধ্যায় 11 থেকে যখন কোনো একটা প্রশ্ন আসে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গ নাম্বারে একটা প্রশ্ন দিয়ে দেয় যে
4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে একটা চতুর্ভুজ তৈরি হইল। এই চতুর্ভুজটির যে অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল বের করো। এই চতুর্ভুজটির যে অংশটুকু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল বের করো। অর্থাৎ নির্দিষ্ট একটা চতুর্ভাগের কথা উল্লেখ করে, নির্দিষ্ট করে একটা চতুর্ভাগের কথা উল্লেখ করে বলে অমুক চতুর্ভাগে যে অংশটুকু রয়েছে তার ক্ষেত্রফল বের করো। কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে দেখেন, এখানে বলা হয় মূলত প্রশ্নটা যেরকম করা হয় যে একটা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম। আমরা এখন একটা মনে করেন যে চতুর্ভুজ আঁকলাম, হ্যাঁ চতুর্ভুজ আঁকলাম। আমাদেরকে বলবে এই চতুর্ভুজটির যে অংশটুকু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। যে অংশটুকু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল বের করো। অর্থাৎ এতটুকুর মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে, পুরাটার মান বের করতে বলে নেই, ঠিক নির্দিষ্ট করে ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলে। ঠিক আছে, এই জিনিসটাই এখানে আমাদের জানতে চেয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোকে এই টাইপে রেখেছি। বলা হলো এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল বের করো। এ বি সি ডি বিন্দু 4টি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। চতুর্ভুজটির যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। নির্দিষ্ট করে একটা চতুর্ভাগের কথা উল্লেখ করা থাকে, ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলে। এরপরে টাইপ 9, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বের করো। এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই রেখাটি 4,5 বিন্দুগামী হলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, এটা তুমি প্রমাণ করে দেখাও। মানে আপনি অঙ্ক করবেন, রেজাল্ট বের করবেন, দেখাবেন যে হ্যাঁ স্থূলকোণই উৎপন্ন করেছে। একটা সমীকরণ মানে একটা রেখা, একটা সমীকরণ মানে একটা রেখা। তো এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে করে দেওয়া রয়েছে। আশা করি আপনারা সেই ইজি হায়ার ম্যাথ বইটিও সংগ্রহ করে ফেলবেন। সেখান থেকে প্রত্যেকটা অঙ্কের সমাধান খুব ভালোভাবে বুঝে বুঝে করবেন ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে এই প্রশ্নগুলো গেল অধ্যায় 11। অধ্যায় 11-র যে 9টা টাইপ ছিল, 9টা টাইপের প্রশ্ন সলভ করলে অধ্যায় 11 পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপরে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। দ্বাদশ অধ্যায়ের এই প্রশ্নগুলোকে আমরা মোট 5টা টাইপে বিভক্ত করেছি। 5টা টাইপে বিভক্ত করেছি। যেমন সবার প্রথমে টাইপ 1। টাইপ 1-এ রয়েছে অবস্থান ভেক্টর নির্ণয় সম্পর্কিত। এখানে আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো রয়েছে। ভেক্টর মূলবিন্দু ও এর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর কিউ ভেক্টর। চিহ্নিত চিত্রসহ পি কিউ ভেক্টরকে পি ভেক্টর কিউ ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করো। মানে অবস্থান, হ্যাঁ পি কিউ ভেক্টরকে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। ত্রিভুজ এবিসি এর বিসি এবি এসি বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এবি ভেক্টরকে বিএফ ভেক্টর এবং সিই ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করো। অবস্থান ভেক্টরের প্রশ্নগুলো এখানে মধ্যে রয়েছে। টাইপ 2 সামান্তরিকের প্রমাণ সম্পর্কিত প্রশ্ন। সামান্তরিকের প্রমাণ। পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ কিউ আর আর এস পি এস মধ্যবিন্দুগুলো এখানে দেওয়া আছে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এবিসিডি একটি সামান্তরিক। এটা হচ্ছে আপনাদের অনুশীলনের যে উদাহরণ 5, ওই উদাহরণ 5কে দিয়ে এই প্রশ্নটা তৈরি করা। ঠিক আছে, তো টাইপ 2 হচ্ছে সামান্তরিকের প্রমাণ। এই যে সামান্তরিকের প্রমাণ সম্পর্কিত প্রশ্ন। টাইপ 3-তে আমরা পাবো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর নির্ণয় সম্পর্কিত। একটা ত্রিভুজ দেওয়া, যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর, হ্যাঁ সংযোগ রেখার ভেক্টর নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানে মধ্যে পাওয়া যাবে। পাশে আমরা একদম প্রশ্নের নাম্বার সহ লিখে রাখছি যে এই প্রশ্নটা আমরা আমাদের অনুশীলনীর কত নাম্বার অঙ্কের সাথে মিলবে। এই প্রশ্নটা অনুশীলনী 12-র 16-র গয়ের সাথে মিলবে। এই প্রশ্নটা উদাহরণ 3-এর সাথে মিলবে। এবং দেখেন এটা 3 স্টার দেওয়া, মানে কতটা গুরুত্বপূর্ণ। ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এম এন সমান্তরাল কিউ আর। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এম এন সমান্তরাল কিউ আর। এম এন ইকুয়াল টু হাফ কিউ আর। এম এন ইকুয়াল টু হাফ কিউ আর। তাহলে প্রমাণ করতে হবে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে এম এন সমান্তরাল কিউ আর এবং এম এন ইকুয়াল টু হাফ কিউ আর। এটা হচ্ছে উদাহরণ 3 সম্পর্কিত একটা প্রশ্ন।
এবার আমরা টাইপ 4-এ যাব। টাইপ 4 ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুর ও কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর নির্ণয় সম্পর্কিত। অসমান্তরাল বাহুর ও কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখার ভেক্টর সম্পর্কিত। দেখেন এই টাইপে থাকা দুইটা প্রশ্নই এখানে 3 স্টার দেওয়া আছে। এই টাইপটার মধ্যে 2টা প্রশ্ন রাখা হয়েছে, 2টাই 3 স্টার। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর ভেক্টর থেকে যে প্রশ্ন খুব ঘুরায় ফিরায় করে তা না। ভেক্টর অধ্যায়টাও ছোট আছে আপনাদের এই বইয়ে, তো এখানের আলোচনাও খুব কম আছে এই বইটার মধ্যে। তো এখান থেকে যদি এই অনুশীলনটা ভালো মতো কাভার করতে পারেন তাহলে দেখবেন প্রশ্নটা বুঝে করতে পারলে প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবেন, সময়ও খুব কম লাগবে এগুলোর সমাধান করতে গিয়ে। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদের মধ্যবিন্দু দেওয়া আছে, বিডি ও সিই এর মধ্যবিন্দু দেওয়া আছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ডিই সমান্তরাল এমএন সমান্তরাল বিসি, এমএন ইকুয়াল টু হাফ ইন্টু বিসি প্লাস ডিই। এটা অনুশীলনী 12-র 13 নম্বর অঙ্কের সাথে এটা মিলবে। ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু উল্লেখ করা আছে। কিউ আর টি এস ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু উল্লেখ করা আছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এমএন সমান্তরাল এসটি সমান্তরাল কিউ আর এবং এমএন ইকুয়াল টু হাফ ইন্টু কিউ আর মাইনাস এসটি। অনুশীলনী 12-র 14 নম্বর অঙ্কের সাথে এটার মিল রয়েছে। দুইটা অঙ্ক অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এরপরে টাইপ 5 ত্রিভুজের মধ্যমাগুলোর যোগফল সম্পর্কিত। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের 3টা বাহু, তাদের মধ্যবিন্দু উল্লেখ করা আছে। দেখাও যে পিএল ভেক্টর প্লাস কিউএম ভেক্টর প্লাস আরএন ভেক্টর ইকুয়াল টু 0। দেখাও যে পিএল ভেক্টর প্লাস কিউএম ভেক্টর প্লাস আরএন ভেক্টর ইকুয়াল টু 0। এটি অনুশীলনী 12-র 16-র ক্ষয়ের সাথে এটা মিল রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 5টা টাইপে থাকা প্রশ্নগুলো সমাধান করলে অধ্যায় 12 সমতুলীয় ভেক্টর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আসব সবচাইতে মজার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় 14। শিক্ষার্থীদের কাছে এই অধ্যায়টা অনেক বেশি পরিমাণে মজা লাগে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে। আবার এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, তাই না? আচ্ছা, তো চতুর্দশ অধ্যায়ের আমরা এই প্রশ্নগুলোকে, চতুর্দশ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা, এই অধ্যায়ে থেকে আসা প্রশ্নগুলোকে আমরা 5টা টাইপে বিভক্ত করেছি। কয়টা টাইপে? 5টা টাইপে বিভক্ত করেছি। এর মধ্যে টাইপ 1-এ আমরা সংজ্ঞাগুলো রেখেছি। অধ্যায় 14-র যে সংজ্ঞা, হ্যাঁ, সম্ভাবনা কাকে বলে উদাহরণ দাও, নমুনা ক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও, দৈব পরীক্ষা, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। তো টাইপ 1-এ এখানে সংজ্ঞা সম্পর্কিত প্রশ্নগুলো রেখেছি। টাইপ 2 মুদ্রা নিক্ষেপে প্রবাবিলিটি, দেখেন কি বলছে, মুদ্রা নিক্ষেপ। আমরা টাইপ 2-এর মধ্যে শুধুই মাত্র মুদ্রা নিক্ষেপ সম্পর্কিত প্রশ্নগুলো রেখেছি। মুদ্রা নিক্ষেপ, অন্য একটা টাইপে গিয়ে পাবো ছক্কা নিক্ষেপ, অন্য একটা টাইপে গিয়ে পাবো থলের মধ্যে বা ব্যাগের মধ্যে বিভিন্ন রঙের যে বল রাখা, মার্বেল রাখা, প্রতিস্থাপন করা। তারপরে ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে খুলনা, বাসে যাবে, ট্রেনে যাবে না, এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা বিভিন্ন টাইপে রেখেছি। তো টাইপ 2 মুদ্রা নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি, নমুনা ক্ষেত্র, হেড ও টেল আসার সম্ভাবনা সম্পর্কিত প্রশ্নগুলো। যেমন এখানের মধ্যে এই যে দেখেন 3 নম্বর যেই প্রশ্নটা লাল কালার করা আছে অর্থাৎ 3 স্টার দেওয়া, একটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। এটি নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে নিচের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা নির্ণয় করো। একটা নিরপেক্ষ মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে। প্রবাবিলিটি ট্রি এর মাধ্যমে নমুনা ক্ষেত্র লেখো। কেবল একটি টেল পাওয়া, কমপক্ষে একটি হেড পাওয়া, কমপক্ষে একটি টেল পাওয়া, বড় জোর 3H পাওয়া, কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা, এগুলো নির্ণয় করো। তারপরে এই যে এখানের মধ্যে বলা হয়েছে দেখাও যে একটি মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ একটি বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটি বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একটি শহরে আগস্ট মাসে 14 দিন বৃষ্টি হয়েছে, 7ই আগস্ট বৃষ্টি না হবার সম্ভাবনা নির্ণয় করো। তো এই হচ্ছে টাইপ 2। এবার আসেন টাইপ 3। টাইপ 3 এর মধ্যে কি লেখা আছে? টাইপ 3-তে বলা আছে ছক্কা, জোড়, বিজোড়, মৌলিক ও কোনো বিভাজ্য সংখ্যা
আসার সম্ভাবনা নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের এই টাইপটিতে সংযোজন করা হয়েছে। সবার প্রথমেই বলা আছে একটি নিরপেক্ষ ছক্কা যদি নিক্ষেপ করা হয় নিচের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা নির্ণয় করো। বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করো। সংখ্যাটি মানে যেই সংখ্যাটা উঠবে সেই সংখ্যাটি জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা বের করো। বিজোড় ও মৌলিক, বিজোড় অথবা মৌলিক, 3 অথবা 3 এর চেয়ে বড়, মৌলিক, মৌলিক অথবা জোড়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি এগুলোর দিকে তাকাবেন না। একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করেন। শেষ। আচ্ছা শেষ। এবার আপনি ছক্কা নিক্ষেপ করছেন, যেই সংখ্যাটা উঠবে ওটা জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, উভয় শর্ত যেন মানে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা বের করেন। করছেন? তাহলে এই প্রশ্নটাও শেষ। এবার আপনি নতুন করে আবার ছক্কা নিক্ষেপ করছেন, বিজোড় ও মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা বের করো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এখানে ভিন্ন ভিন্ন। আপনি যখন এই প্রশ্নগুলো করে ফেলবেন না, দেখবেন ছক্কা রিলেটেড প্রশ্ন কমপ্লিট, ছক্কা রিলেটেড প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো, 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যার একটি নমুনা ক্ষেত্র লেখো। দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, ছক্কা নিক্ষেপ ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। নমুনা ক্ষেত্র হতে দুটি ছক্কায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এই হচ্ছে ছক্কা রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে দেওয়া রয়েছে। ছক্কা ও 2টি মুদ্রা নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লেখো। তারপরে ছক্কা এবং 2টি নিরপেক্ষ মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো, ছক্কায় মৌলিক সংখ্যা, মুদ্রায় একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। এবার আমরা যাব টাইপ 4। ওই যে আমরা যেটা বলেছি ঢাকা, রাজশাহী, খুলনা যাবে, বাসে যাবে, ট্রেনে যাবে না, এই সংক্রান্ত প্রশ্নটা টাইপ 4 অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায় 14 থেকে যখন কোনো একটা সৃজনশীল আসে প্রায় ক্ষেত্রেই দেখা যায় খ নাম্বার অঙ্কে এটা দিয়ে দেয় যে লোকটি ঢাকা থেকে রাজশাহীতে বাসে কিন্তু রাজশাহী থেকে খুলনায় ট্রেনে নয় যাওয়ার সম্ভাবনা বের করো। ঠিক আছে? তো একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা এবং ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এই রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। দেখেন, হ্যাঁ, এই রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। এবারে টাইপ 5 সর্বশেষ যেই টাইপটা, এখানের মধ্যে দৈবভাবে কোনো জিনিস তুললে তার সম্ভাবনা নির্ণয় সম্পর্কিত। একটি থলেতে 10টি লাল, 7টি সাদা, 5টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, যেই বলটা নেওয়া হলো ওই বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য বের করো। মানে 2 বার নির্ণয় করতে হবে। যেই বলটা উঠানো হলো সেটি সাদা হওয়ার সম্ভাবনা বের করব, যেই বলটি উঠানো হলো সেটি কালো না হওয়ার সম্ভাবনা বের করব। এই যে 2 বার সম্ভাবনা বের করলাম, পার্থক্য বের করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। যদি প্রতিস্থাপন না করে, প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করেন, এই প্রশ্নটা অনেক 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 বেশি দরকারি। প্রায় ক্ষেত্রেই দেখা যায় গ নাম্বার প্রশ্নে এটা দিয়ে দেয়। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কখনো কখনো বলে প্রতিস্থাপন না করে যদি পরপর 3টি বল তুলে নেওয়া হয় সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা বের করো। যদি প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা বের করো। এই যে প্রতিস্থাপন না করে, এই প্রশ্নটা গ নাম্বারের ক্ষেত্রে বেশি চলে আসে, সৃজনশীলের গ নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এখানের মধ্যে বলা হলো, দেখেন যে একটি থলেতে 7টি সাদা, 11টি নীল, 10টি লাল বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলো, প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এই সংক্রান্ত প্রশ্নগুলো বেশি পরিমাণে এসে থাকে। এখানে বলা আছে একটা ঝুড়িতে 13টা লাল, এতটা সাদা, এতটা কালো বল, একটা বল নেওয়া হলো, বলটা কালো হওয়ার সম্ভাবনা বের করো। যেই বলটা উঠানো হলো সেটি লাল না হওয়ার সম্ভাবনা বের করো। এখানে বলছে একটি লটারিতে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। দৈবভাবে একটি টিকিট নির্বাচন করলে টিকিটের ক্রমিক নম্বর 3 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এই সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি এই যে 5টা টাইপ অধ্যায় 14 এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করে ফেলেন
অধ্যায় 14 পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে, এই যে একটা লম্বা একটা ভিডিও হয়ে গেল, আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে সকল শিক্ষার্থীর টার্গেট হচ্ছে আমি 100তে 100 পেতে চাই হায়ার ম্যাথে, তো সংক্ষিপ্ত সিলেবাসে তো 8টা অধ্যায় আছে। তো এই 8টা অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো আমাদেরকে খুব 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 ভালোভাবে করা দরকার, এই অঙ্কগুলো যদি আমরা আয়ত্তে রাখতে পারি, তাহলে তত্ত্বীয় অংশের যেই 75, সংক্ষিপ্ত 10, তারপরে হচ্ছে সৃজনশীলে 40, তারপরে হলো এমসিকিউতে 25, 75, আর হচ্ছে ব্যবহারিকে 25, 100, এই 100 নম্বর পুরোটাই তো অঙ্ক, পুরোটাই তো অঙ্ক। তাহলে আমাদেরকে বইয়ের অঙ্কগুলো কোন কোন অঙ্কগুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে, সংক্ষিপ্ত হতে পারে, এমসিকিউগুলো হতে পারে, ব্যবহারিকের প্রশ্নগুলো তো এগুলো থেকেই। তো এই 100তে 100 যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আজকের এই ভিডিওতে আমরা যা যা অঙ্ক দেখালাম A to Z, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, A to Z প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝে 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 করতে হবে। তাহলে এখান থেকে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু নিয়মটা ঠিক থাকবে, সিস্টেম ঠিক থাকবে, সংখ্যাটা পরিবর্তন করতেই পারে, চলকটা পরিবর্তন করতেই পারে। আমরা এখানে এক্স দিয়েছি, পরীক্ষার প্রশ্ন হয়তো বা ওয়াই থাকবে। আমরা এখানে 10 লিখেছি, পরীক্ষার হলে হয়তো বা 13 থাকবে ওই প্রশ্নে। অর্থাৎ সংখ্যাটা পরিবর্তন হইতে পারে, চলকটা পরিবর্তন হইতে পারে, কিন্তু পদ্ধতিটা ঠিক থাকবে। তাই এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন যদি আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারেন বুঝে বুঝে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় 100তে 100 পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আর আমাদের এখানে প্রত্যেকটা অঙ্ক এর সমাধান ইজি হায়ার ম্যাথ বইয়ে দেওয়া রয়েছে, আশা করব সেগুলো আপনারা সংগ্রহ করবেন। আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীরা যেন 100তে 100 তাদের প্রস্তুতিটা উন্নীত করতে পারে। এই জন্য একটা সহায়ক বই যেভাবে করে প্রস্তুত করা দরকার, আমাদের ইজি সিরিজের প্রত্যেকটা বই সেভাবে করেই সাজানো হয়েছে, টপিকসগুলো সেখানে দেওয়া রয়েছে। আমাদের ইজি সিরিজের বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই। তাই আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।